আরে ও আর কত দূর যাবে? রাস্তায় গিয়ে কেউ একজন দেখো না। আমি তো রোড থেকেই আসছি, ওকে তো ওখানে দেখিনি। আচ্ছা, ওকে জমির দিকে গেছে? কবিতা, 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 কবিতাকে দেখেছো কি তুমি? না, দেখিনি তো। আরে শোনো, কবিতাকে দেখেছো তোমরা? কবিতা, কবিতা, আমার মেয়েটা কবিতা। কাকা, কাকা, তুমি কবিতাকে দেখেছো কি? না বাবা, আমি তো দেখিনি। শৈলেশদা, আমি বাজারে গিয়ে একবার দেখছি, হতে পারে ও হয়তো ওখানে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি বাজারে গিয়ে দেখো। ঠিক আছে। পবন, আমাদের স্কুলে গিয়ে দেখা দরকার, হয়তো ওখানেই গেছে ও। হ্যাঁ চলো ভাই চলো। কি হয়েছে বৌমা? কবিতাকে পাওয়া গেল? না বাবা, কবিতার বাবা গেছে গ্রামের লোকেদের সাথে ওকে খুঁজতে। কোথায় চলে গেছে আমার মেয়েটা? কবিতা, 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 কবিতা। আরে রোহিত, তুই কবিতাকে দেখেছিস কি? না আমি তো ওকে এখন নিজেই খুঁজতে বেরোচ্ছিলাম। কোথায় চলে গেছে মেয়েটা? স্কুল, গ্রাম, সব জায়গা দেখে নিয়েছি আমরা। শৈলেশ দা, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু কিছুদিন ধরে একটা বাবা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। হতে পারে হয়তো ওই বাবাই কিছু। বাবা? কিন্তু বাবার কাছে। হ্যাঁ এরকম হতে পারে। চলো জমির দিকে যাই, বাবা তো ওখানেই গাছের তলায় ছিল। চলো গিয়ে দেখে নি। হ্যাঁ তোমরা খেতে দেখে নাও, আমি ওই দিকটায় দেখছি। ঠিক আছে বাবু, তুইও খোঁজ। চলো তাহলে চল। কবিতা একটি 8 বছরের মেয়ে ছিল যে এখন নিখোঁজ। সে দুপুর বেলায় তার মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। মা, দাদু এটা ঠিক করেনি, বলেছিল স্কুল থেকে নিতে আসবে। না সোনা, কোনো কাজে আটকে গেছে হয়তো, তাই জন্য আসেনি। মা, আমিও তো কত কাজ করি, টিউশন যাই, টিভি দেখি, স্কুলে যাই, পড়াশোনা করি, এছাড়াও দাদুকে ইংরেজিও শেখাই। আমি তো কখনো বাহানা বানাই না। আমি দাদুর সাথে আড়ি করে দেব। কবিতার ঠাকুরদা কথা দিয়েছিলেন যে তিনি তাকে নিতে তার স্কুলে আসবেন, কিন্তু কোনো কারণে তিনি আসতে পারেননি। আর এই বিষয় নিয়ে কবিতা তার প্রতি অসন্তুষ্ট ছিল। আমার মা এসে গেছে? এসে গেছি, কিন্তু তুমি আমার স্কুল থেকে আনলে না কেন? আরে মা, তোর বাবা আমাকে দোকানে বসিয়ে রেখে সে বাজার করতে বাইরে চলে গেছে। আমি কি করব বল? এই সব দোষ তোর বাবার। বাবার নয়, বাবার বাবার দোষ এটা। তোমার সাথে আড়ি আমার। এখন তোমার সাথে কথা বলবো না। এইরকম বলিস না মা, তুই ছাড়া আর কে আছে যে আমাকে ইংরেজিটা শেখাবে? আচ্ছা, অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দে মা। না, প্রথমে সন্ধেবেলায় আমার বেড়াতে নিয়ে যাবে, তারপর আমি ভেবে দেখবো। রানীমার যা আদেশ। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা তোকে বেড়াতে নিয়ে যাবো। আর তোমায় 100 বার লিখতে হবে, এরকম ভুল আর কখনো করবে না। 100 বার? হ্যাঁ, 100 বার। ঠিক আছে রানীমা। তখন ছিল দুপুর বেলা। কবিতা ঠাকুরদা ঘুমোচ্ছিলেন, কিন্তু কবিতা অস্থির হয়ে উঠেছিল। দাদু ওঠো, দাদু ওঠো না, ওঠো না দাদু। কি করছিস? এখনই তো ঘুমালেন, কেন জাগাচ্ছিস দাদুকে? মা, দাদু বলেছিল বেড়াতে নিয়ে যাবে। দুষ্টু মেয়ে, উনি বলেছিলেন সন্ধেবেলা নিয়ে যাবেন, যখন দাদু উঠবেন তখন নিয়ে যাবে। না, আমি এখন যাব। দেখ, বিরক্ত করিস না, আমার প্রচুর কাজ আছে। তুই শুয়ে পড়, তা না হলে একটু পড়াশোনা করে নে। মাথা খারাপ করিস না। ঠিক আছে, খারাপ করছি না, কিন্তু আমার চকলেটের জন্য 5 টাকা দিয়ে দাও। এখন কথা শোনার জন্য আমার থেকে টাকা নিবি? হ্যাঁ, চকলেটের জন্যই তো নেব। চকলেট খেলে তাড়াতাড়ি পড়তে বসে পড়বো। আচ্ছা, খালি বদমাইশি। চল ভেতরে চল, দিচ্ছি আমি তোকে টাকা। বদমাইশ মেয়ে একটা। মা, আমি খেলতে যাচ্ছি। ঠিক আছে, 3:30-এর মধ্যে বাড়িতে চলে আসবি। 4টের সময় তোকে কিন্তু টিউশনে যেতে হবে, ভুলে যাস না আবার। 4টের সময় টিউশন আর 5টার সময় দাদুর সাথে। সবকিছু মনে আছে আমার। কোন বারবার মনে করিয়ে আমার মাথাটা খেও না তো। কি বলছিস তুই? মা,
আমি তো মজা করছিলাম। আমি খেলতে যাচ্ছি, বাই। কবিতা 3:30-র মধ্যে বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু 4টে বেজে গেল আর কবিতা তখনো বাড়ি ফিরল না। পাওয়া যাচ্ছে না মানে? মানে 4টে বেজে গেছে, টিউশন যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু কিন্তু কবিতা এখনো বাড়িতে ফেরেনি তো। খোঁজে না ওকে। ওই পায়েলের বাড়ি বা ওর অন্য কোনো বন্ধুর বাড়িতে গেছে হয়তো। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। কি হয়েছে বৌমা? দেখুন না বাবা, কবিতা এখনো বাড়িতে ফেরেনি। কোথায় গেছে ও? সন্তান যদি কিছুক্ষণের জন্য চোখের সামনে থেকে সরে যায়, তাহলে মা বাবা তাদের চিন্তায় আদমরা হয়ে যায়। এমনটাই অবস্থা ছিল কবিতার পরিবারের। কোথায় খেলতে গিয়েছিল কবিতা? কেন এখনো পর্যন্ত ফেরেনি? প্রশ্ন মনে গুমড়ে উঠছিল, কিন্তু তার উত্তর তাদের অজানা। পেলে? বাবা, ও সব বন্ধুদের বাড়িতে দেখেছি, কোথাও পেলাম না। তোমাকে কোনো নাম বলে গেছিল যে ও কার বাড়ি যাচ্ছে? না, আমাকে তো বলে গেছিল ও খেলতে যাচ্ছে। যেখানে 2 দিন ধরে ওই বাবা বসে আছে, ওই জায়গাটাও তো দেখলাম, কিন্তু ওখানেও তো বাবা নেই। বাবা? কবিতা বাবার ওখানে কিসের জন্য যাবে? ও তো অচেনা লোকের কাছে যেতেই চায় না। না কাকা, আমরা এটা বলছি না যে ও নিজে গেছে, কিন্তু হতে পারে তো খেলতে খেলতে ভুল করে পৌঁছে গেছে। আর এমনিতেও আজকাল পৃথিবীতে ভণ্ড বাবার তো শেষ নেই না। স্যার, আমাদের মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। সব আমাদের জায়গায় খুঁজেছি, গ্রামে খুঁজেছি, স্কুলে খুঁজেছি, ওর বন্ধুদের বাড়িতে খুঁজেছি, সব শান্তি 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 স্যার, ওকে শান্তি রাখুন। এক এক করে বলুন। আপনি বলুন, এই বাবার ব্যাপারটা কি? স্যার, উনি তো 2-3 দিন আগে গ্রামে এসেছেন, আর তো বাবার ব্যাপারে কিছু জানি না। এই বাবা কি কিছু কালো জাদু করে? জানি না স্যার। ব্যাস, গাছের তলায় তো উনি বসে থাকতেন, ধ্যান করতেন, কারুর সঙ্গে তো কথাই বলতেন না। কিন্তু আপনি তো বলছিলেন আপনার মেয়ে বাড়ির বাইরে খেলতে ও গেছিল। তো আমাকে সেটাই বলে গিয়েছিল। ও জানতো যে ওকে 3:30-র সময় টিউশনে যেতে হবে। আমি ওকে মনেও করে দিয়েছিলাম সাহেব। এমনিতে আমার মেয়ে খুব বোঝদার সাহেব, কখনো বাইরে খেলতে গেলে সময় মতো আমার বাড়িতেও চলে আসে সাহেব। মানে এটা কোনো প্রথমবার নয়, ও বাড়ির বাইরে খেলতে যেত। যায় স্যার। এই গ্রামে তো সবাই আমরা একে অপরকে চিনি। খেলতে কোথায় যায়? খুব একটা দূরে যায় না সাহেব, কখনো কখনো বাড়ির বাইরে বন্ধুদের ডেকে নিয়েও খেলা করে ও। আবার কখনো পাশের বন্ধুর বাড়িতেও খেলতে যায় সাহেব। তোর বন্ধুদের জিজ্ঞাসা করেছেন আপনি? জিজ্ঞেস করেছি স্যার, সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোথাও পাইনি। স্যার, বাজারেও গিয়েছিলাম আর স্কুলেও, কিন্তু কবিতাকে পাইনি। কবিতা কোনোদিন এই বাবার সঙ্গে দেখা করেছিল? না না স্যার, আমার তো মনে হয় ও বাবা সম্পর্কে কিছু জানেও না। বাচ্চা মেয়ে স্যার, নিজের মনে থাকে, ও বাবা সম্পর্কে কি করে জানবে? কিন্তু সন্দেহ তো বেড়েই যাচ্ছে না। এদিকে কবিতা উধা হলো, আর ওদিকে ওই বাবা। এইরকম নয় তো বাবা ওই কবিতাকে নিয়ে গেছে? আরে, এই বাবা বসে কোথায়? কোথায়? স্যার, ওইদিকে। স্যার, এই গাছের নিচে উনি বসতেন। এই শোনো, এদিকে এসো। এখানে যে বাবা বসে থাকতো, দেখেছো তোমরা? হ্যাঁ স্যার, 2-3 দিন ধরে উনি এখানেই বসেন, কিন্তু এর আগে আমরা ওনাকে কখনো দেখিনি। আজ দেখেছিলে? হ্যাঁ স্যার, সকালবেলা আমরা যখন কাজ করতে আসছিলাম তখন উনি চোখ বন্ধ করে এখানেই বসেছিলেন। তোমাদের মধ্যে এখান থেকে কেউ বাবাকে যেতে বা কারোর সঙ্গে কথা বলতে দেখেছিলে? না সাহেব, আমরা তো এখানে কাজই করছিলাম, জানি না বাবা কখন চলে গেলেন। একটা 7-8 বছরের বাচ্চা মেয়েকে এখানে খেলা করতে দেখেছো তোমরা? আগে না স্যার, কিছুক্ষণ আগে এনারাও এই কথাই জিজ্ঞাসা করতে এসেছিলেন। আমরা কিচ্ছু দেখিনি স্যার। স্যার, বাচ্চার ছবিটা আশেপাশে থানাতে পাঠিয়ে দিয়েছি। একটা পেট্রোলিং টিম হাইওয়েতেও পাঠাও, সমস্ত পেট্রোল পাম্প আর ধাবাগুলোতে জিজ্ঞাসা করতে পাঠাও, সবাইকে কবিতার ফটো দেখাও। হতে পারে কেউ একে দেখেছে। ওকে স্যার। বিক্রম, রাত হয়ে গেল কিন্তু মেয়েটা এখনো বাড়ি ফিরল না।
8 বছরের মেয়ে এভাবে কিভাবে নিখোঁজ হয়ে গেল? সকালে গ্রামের মধ্যে গিয়ে আরো একবার ভালো করে খোঁজো, আর খোঁচরদের বলো এই বাবার কুষ্টি বার করতে। এই 2 দিন গ্রামে সমাধি করে বসেছিল না কোনো সুযোগের অপেক্ষায়? রাত আরো গভীর হচ্ছিল। একটা পরিবারের চিন্তা তাদের দুঃখ আর ভয়কে বাড়িয়ে তুলছিল। ওকে স্কুলে আনতে যায়নি, সেই জন্য রেগে গিয়েছিল। তারপর আমায় বলল সন্ধ্যেবেলা বেড়াতে নিয়ে যেতে হবে। তোমার তোমার ঠিক করে মনে আছে তো? কিছু বলেছিল ও? কোথায় যাচ্ছে? সেটা বলিনি। মা, আমি খেলতে যাচ্ছি। আমার থেকে 5 টাকা চেয়ে নিল। আমি দিয়েওছিলাম, আমার সাথে 2 টাকার কয়েনও দিয়েছিলাম, সেটাও ভাড়ের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। কবিতার মা এই বিষয়টা খেয়াল করেনি যে কবিতা শুধু 5 টাকার কয়েনটা মাটির ভাঁড়ে ফেলেছিল আর 2 টাকার কয়েন নিজের কাছেই রেখে দিয়েছিল। আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো ওকে যেতেও দেখিনি। জানি না কোথায় আমার মেয়েটা আছে। আমার মেয়েটা কোথায় গেল? আসবার সময় শুনলাম যে রামসিং বাবুর নাতনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বাবা, আমি যখন কাজ থেকে ফিরছিলাম তখন কবিতার কথা শুনলাম। ওর বাবা পুলিশেও খবর দিয়েছে, কিন্তু পাইনি এখনো। ভগবান করুক তাড়াতাড়ি ফিরে আসুক। কান্তা, হ্যাঁ, রোহিত কোথায়? হাত মুখ ধুয়ে আসছে। ওদের মেয়েকে খুঁজতে সারাদিন ধরে সাহায্য করেছে। কিছু জানতে পারলি? মেয়েটা গেল কোথায়? জানি না বাবা, সব জায়গায় তো দেখে নিলাম। আমার তো মনে হয় ওই বাবাই কিছু করেছে। বাবা? কোন বাবা? এই সদ্য গ্রামে এসেছে ও? আজ দুপুরবেলা থেকে উনিও উধাও। কিন্তু এই বাবাটা কে? আমিও 2 দিন ধরে ওনার ব্যাপারে শুনছি। জানি না লোকটা কে, কেউই ওর ব্যাপারে কিচ্ছু জানে না। স্যার, চেষ্টা তো পুরো করছি, কিন্তু সত্যি বলতে স্যার চান্স খুব কম। স্যার, ধরতে গেলে তো নাম, নাম্বার, ঠিকানা কিছু তো একটা চাই। আর এমনিতেও এ কোনো নামকরা বাবা তো নয়। স্যার, আমার মনে হচ্ছে এ কোনো তান্ত্রিক। ঘুরতে ঘুরতে গ্রামে এসে গেছিল, কিছুদিন রইলো আর পালিয়ে গেল। হতে পারে বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেছে। বাচ্চাটা যদি সাধুটার সাথে থাকতো তাহলে এই সাধুটা আমার ছেলেদের নজরে কবে পড়ে যেত। নজর রাখ ওর ওপর। একটা বাচ্চা গায়েব হয়েছে, আমাদের তরফ থেকে যেন খামতি না থাকে। স্যার, গায়ের আশেপাশে সব জায়গায় পেট্রোলিং চলেছে সারা রাত ধরে, কিন্তু বাচ্চার খোঁজ পাওয়া যায়নি একদমই। আর না এই বাবার। হ্যাঁ স্যার। বিক্রম, ওই বাবা গ্রামের বাইরে ক্ষেতের পাশে একটা গাছের তলায় বসে থাকতো। 8 বছরের একটি বাচ্চা মেয়ে কেন ওর সাথে দেখা করতে যাবে? যদি মেনেই নি দেখা করতেই গেছে, তাহলে বাবার সঙ্গে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আর এমনিতেও বাচ্চাটা যদি বাবার সঙ্গে দেখা করতে যায়, তাহলে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখতে পেত। হতে পারে এই বাবার অ্যাঙ্গেলটা পুরো মিথ্যে। বাবার আর বাচ্চাটার একই দিনে গায়েব হওয়া কাকতালীয় ব্যাপার হতে পারে। এটা নিশ্চয়ই গ্রামেরই কোনো লোকের কাজ, অথবা ঘরেরই। স্যার, ডেয়ারির দোকান আছে আমার,
সময় মতো কেউ ধার না মেটালে মাঝে মধ্যে ছোটখাটো ঝামেলা হয়ে যায়, কিন্তু কিন্তু শত্রুতা তো অনেক বড় ব্যাপার স্যার। স্যার, সেই ঠাকুরদার আমল থেকে এই গ্রামে বাস করি। গ্রামের সবাই চেনে আমাকে। কারোর সঙ্গে শত্রুতা হলেও সে কি 8 বছরের বাচ্চার উপর সেই রাগ মেটাবে? শামসিং বাবু, মানুষ শত্রুতা তার সঙ্গেই করে যে সব থেকে কমজোরি বা তার চেয়ে কমজোরি, যাতে শত্রু প্রচুর পরিমাণে আঘাত পায়। কিন্তু স্যার, আমার তো কারোর সাথে এরকম কোনো শত্রুতা নেই। আপনার সাথে করার কোনো শত্রুতা? আমার তো সারাদিন সংসার সামলাতে আর ওকে দেখাশোনা করতেই চলে যায়। আমার সাথে কার কি ঝামেলা হবে? কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা মনোমালিন্য প্রতিবেশীদের সাথে বিগত কয়েকদিনের মধ্যে? না সাহেব। না তো আঙ্কেল, ও দুপুরের দিকে আসে খেলতে। আমরা একসাথে খেলি তো, কিন্তু কালকে তো ও আসেনি। কিন্তু ও কি প্রায়ই আসতো? হ্যাঁ সাহেব। মানে এটাও হতে পারে যখন ও বাড়ি থেকে বেরিয়েছে তখন ও এখানে আসার জন্য বেরিয়েছে? আমার পায়েল আর কবিতা দুজনে একই টিউশন পড়ে, দুজনে দুপুরবেলা একই সঙ্গে খেলে। তারপর 3:30টার সময় কবিতা বাড়িতে ব্যাগ আনতে যায় আর ওর মায়ের সাথে টিউশনে আসে। আপনি শেষবারের মতন কবিতাকে কোথায় দেখেছেন? কালকে যখন পায়েলকে নিতে আমি স্কুলে গেছিলাম তখন আমি মায়ের সাথে আসতে দেখেছি। বেরোচ্ছি। মা। হ্যাঁ মা, আমি আসছি। ঠিক আছে। বিক্রম, কবিতার বাবা মাকে আরেকবার থানাতে ডেকে পাঠাও। দিনের শুরু থেকে কবিতা যাওয়া পর্যন্ত সমস্ত ব্যাপারগুলোকে আরেকবার জিজ্ঞাসা করতে হবে, হয়তো কিছু সূত্র পেতে পারি। হ্যাঁ স্যার। 8 বছরের বাচ্চা এভাবে গায়েব হতে পারে না, কোনো তো কারণ নিশ্চয়ই আছে। কারোর মাথায় কিছু না কিছু কুবুদ্ধি তো নিশ্চয়ই খেলেছে। আমি মেয়েটাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসি। বাড়িতে আসার পর ওর মুড কিরকম ছিল? ওর ব্যবহারে কোনো অস্বাভাবিকতা দেখেছেন? না সাহেব, রোজকার মতো হাসি খুশি ছিল। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপারে একটু রেগেছিল যে ওর দাদু ওকে স্কুল থেকে আনতে সেদিন আসেনি। তাহলে কি ওকে ওর স্কুল থেকে ওর দাদুই ওকে নিয়ে আসে? না সাহেব, কিন্তু সেদিন উনি কথা দিয়েছিলেন যে উনি যাবেন আনতে স্কুল থেকে। তাহলে আনতে কেন গেলেন না? স্যার, দোকানে জিনিসপত্র কেনার জন্য কখনো বাইরে গেলে আমি বাবাকে বসিয়ে যেতাম দোকানে। কবিতা স্কুল থেকে ফেরার পর যা যা হয়েছে সমস্ত বিষয়গুলো বলুন। আমার মেয়ে এসে খাবার খেলো। যখন ওর দাদু বাড়িতে ফিরলো তখন উনি ওকে কথা দিয়েছিলেন যে সন্ধ্যাবেলায় ওকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আমার মেয়ে দুপুর থেকে খুব চটপট করছিল ঘুরতে যাওয়ার জন্য। দাদু তখন ঘুমিয়েছিল, কিন্তু ও খালি ডাকতে চাইছিল। আমি ওকে বোঝালাম যে দাদুকে যেন বিরক্ত না করে। ওকে ভারে ফেলার জন্য পয়সাও দিলাম। তারপর আমার মেয়ে খেলতে চলে গেল। আমি ওকে মনেও করে দিলাম যেন 3:30টার সময় বাড়ি চলে আসে, কিন্তু আমার মেয়ে আর ফিরল না। তারপরে স্যার ও আমাকে ফোন করে। কবিতা কি খেলাধুলার জন্য পায়েলের বাড়ি যেত? হ্যাঁ সাহেব, কিন্তু ওই দিন যায়নি। সেটা আমরা জানি। কবিতা কি বাড়ি থেকে প্রায়ই একা বাড়ি থেকে খেলার জন্য যেত জমিতে? এর আগে এরকম কিছু হয়েছিল? না না স্যার,
কবিতা এরকম একলা কোথাও যায় না। আমার মেয়ে ছোট হতে পারে, কিন্তু স্যার খুব বুঝদার। ও জানে কোথায় যেতে হবে আর কোথায় না। শৈলেশবাবু, এটাও হতে পারে কবিতা যখন পায়েলের বাড়ি খেলতে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় ওর সাথে কিছু হয়েছে। মাঝ রাস্তায় কিছু হয়েছে মানে? হয়তো কেউ ওকে সঙ্গে নিয়ে গেছে। না স্যার, এরকম এক মিনিট, ঘাবড়াবেন না, আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে কি হতে পারে। এমনিতেও তখন দুপুর ছিল, সবাই ঘুমাচ্ছিল, রাস্তাঘাট ওই সময় ফাঁকা থাকে। হতে পারে সে এই সুযোগের অপেক্ষায় ছিল, ওই দিন সে সুযোগটা পেয়ে গেল। শৈলেশবাবু, পুরো চান্স আছে সে যেই হোক না কেন গ্রামেরই কেউ একজন। এখন আমরা এটা খুঁজে বার করব লোকটা কে। স্যার, সারা রাত আমি ভেবেছি, কিন্তু আমি আর কিছু বুঝতে পারছি না স্যার। কে আর কেন আমার মেয়ের সাথে এরকম করবে? তার গত জনগণনা অনুসারে এই গ্রামে মোট 1750 জন লোক বাস করে, আর আমি মোটামুটি সবাইকেই চেকে দেখেছি। গত 5 বছরে এই গ্রামে ছোট বড় কোনো চুরির ঘটনাই ঘটেনি স্যার। আর এই যে শৈলেশবাবু, এ তো দুধের ডেয়ারি চালায়, আর মোটামুটি গ্রামের সব লোকেরাই একে চেনে, আর সবার বেশ ভালোই সম্পর্ক এদের পরিবারের সাথে। তো হতে পারে যে কষ্টটা দিয়েছে সেই সহানুভূতিশীল হওয়ার নাটক করছে। কিন্তু এরকম কিছু জানা যাচ্ছে না স্যার। কারোর শৈলেশবাবু বা তার পরিবারের সাথে এমন কোনো শত্রুতা নেই যে তাদের মেয়েকে কিডন্যাপ করে খারাপ কিছু করে দেবে। সময় পেরিয়ে যাচ্ছে, কবিতা এখন কোথায় আমরা কিচ্ছু জানি না। মুক্তিপণের জন্য এখনো কোনো ফোনই আসেনি। কেউ ওকে কিডন্যাপ করেছে মনে হচ্ছে না। স্যার, এই ব্যাপারটার পুরো চান্সেস আছে যে যাই হয়েছে সেটা কবিতার বাড়ি থেকে পায়েলের বাড়ির মাঝখানেই হয়েছে। কিন্তু বিক্রম, হয়েছেটা কি, কেন হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে? যদি টাকা কোনো কারণ না হয়, শত্রুতা কোনো কারণ না হয়, তাহলে বাচ্চাটা নিখোঁজ হওয়ার পিছনে আসল কারণটা কি? স্যার, প্রয়োজন তো নয় যে কোনো কারণ থাকবেই, কে বলতে পারে। এমনি হয়তো মেয়েটার সাথে কিছু করে দিয়েছে। তবে স্যার, যেদিন থেকে বাচ্চাটা গায়েব হয়েছে সেদিন সন্ধ্যা থেকে আমরা এই কেসটার পেছনে দৌড়চ্ছি। গ্রামটা তো খুবই ছোট, আর গ্রামে সবাই জানে আমরা বাচ্চাটাকে খুঁজছি। তো গ্রামের কোনো লোক যদি বাচ্চাটাকে সরিয়ে থাকে তাহলে হতে পারে ও ব্যাপারটায় ভয় পেয়ে গেছে আর লুকিয়ে রয়েছে। কিন্তু সেটা কে হতে পারে? ঠিকই বলেছেন স্যার আপনি। কারণই যখন কিছু জানতে পারা যাচ্ছে না, সন্দেহ তো কাউকে করাই যাবে না। আর কারোর উপর যখন সন্দেহ করা যাবে না, তাহলে সবাইকেই সন্দেহ করা যাবে। গ্রামে যে কেউ হতে পারে। পুলিশ অপরাধীর উদ্দেশ্য বুঝতে পারছিল না। কবিতা নিখোঁজ হওয়ার পর 2 দিন কেটে গেছে, কিন্তু এই কেসে এখনো পর্যন্ত একটাও সূত্র পাওয়া যায়নি। কবিতার পরিবার, পুলিশ সবারই এই বিষয়টি অজানা ছিল যে আসলে কবিতার সঙ্গে কি ঘটেছে। আর তারপর একটি খবর এলো, যেখান থেকে খবরটি কেউ প্রত্যাশাই করেনি। মা, ওই মেয়েটা কবিতার চটি পড়ে আছে। কোন মেয়েটা? ওই তো ওখানে খেলছে। দেখো, ওই চটিটা পায়ের থেকে বড়। আমি তোমায় বললাম না ওই চটিটা কবিতারই? পায়েল, তুই কি করে জানলি যে ওটা কবিতার জুতো? ও আমাকে কিছুদিন আগে বলেছিল যে ও দাদু এনে দিয়েছে চটিটা। কিরকম? এটা কি সুন্দর চটি। কে দিয়েছে? আমার দাদু দিয়েছে। জানিস, এটা পরে আমি যতই দৌড়াই না কেন একটু হাঁপাবো না। আচ্ছা, তাহলে একটা রেস হয়ে যাক, চল দৌড়ে আসি। আমি সত্যি বলছি বাবু, আমি জানি না ওটা কার জুতো। কিন্তু এটা তো ঠিক না যে এই জুতোগুলো তোমার মেয়েদের নয়। হ্যাঁ বাবু, এই জুতো আমার মেয়েদের নয়। আমি ভাঙা জিনিস কুড়োই বাবু। এই জুতো আমি রাস্তায় পেয়েছি আর আমি উঠিয়ে নিয়েছি। আমি কিছু চুরি করিনি। আমি খুব গরিব মানুষ বাবু। রাস্তায় কিছু দেখতে পেলে যদি মনে হয় বাচ্চাদের লাগবে, আমি কুড়িয়ে নিই বাবু। তাহলে এই জুতো কি খবর পেয়েছেন স্যার? আমার মেয়েকে পাওয়া গেছে? এই জুতো জোড়া আপনার মেয়ের? হ্যাঁ সাহেব, এটা তো আমার মেয়ের চপ্পল। সেদিন তো এটাই পড়ে গিয়েছিল সাহেব। কোথায় আমার মেয়ে? মা, আমি খেলতে যাচ্ছি। ঠিক আছে, 3:30-এর মধ্যে বাড়িতে চলে আসবি। 4টের সময় তোকে কিন্তু টিউশনে যেতে হবে, ভুলে যাস না আবার। স্যার, কোথায় আছে আমার মেয়ে? কোথায় পেয়েছেন এই চপ্পলগুলো আপনি? এক্ষুনি জানা যাবে। বলো মিনা, মেয়েটির সাথে তুমি কি করেছো?
আমি সত্যি বলছি বাবু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এই জুতো আমি রাস্তায় পেয়েছি, আমি কিছু করিনি। বাবু, আমিও একটা মা, আমি কেন বাচ্চা কেন চুরি করব? দেখো দিদি, তোমার যদি টাকা চাই আমি তোমাকে টাকা দিয়ে দেবো, শুধু আমাকে এইটুকু বলে দাও যে আমার মেয়ে কোথায় আছে। ও তো তোমার মেয়ের মতোই, তাই না? দিদি, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের বলে দাও মেয়েটা কোথায় আমি আছে। সত্যি বলছি, আপনার মেয়ের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এই জুতোটা তুমি কোথায় পেয়েছো? আমি রাস্তায় জিনিস কুড়োচ্ছিলাম, তো এই জুতোটা আমি একটা দোকানের পাশে দেখতে পাই। কোন দোকানের বাইরে? দেখো মিনা, যদি তুমি আমাদের মিথ্যে বলো তাহলে কিন্তু পুরো ফেসে যাবে। আমি সত্যি বলছি, এই জুতোটা আমি ওখানেই পেয়েছি। তাহলে কোন দোকানে? তাহলে চলো, নিয়ে চলো আমাদের। ঠিক আছে বাবু। কোথায় পেয়েছো? ওইখানে বাবু, ওইখানে পড়েছিল। কবে পেয়েছো? কাল সকালে যখন আমি জিনিস কুড়োচ্ছিলাম। নাম কি তোমার? রোহিত। রোহিত? হ্যাঁ। ওই দিন তুমি গ্রামবাসীদের সাথে থানায় রিপোর্ট লেখাতে এসেছিলে। হ্যাঁ স্যার। ওই দিন কবিতা তোমার দোকানে এসেছিল? না, কবিতা আমার দোকানে আসেনি। দাদা, আমাকে এই ললিপপটা দাও না। তোর এই চকলেটটা খুব পছন্দ, তাই না? হ্যাঁ। একটা কাজ কর, আমি একটা নতুন চকলেট এনেছি, তুই ওটা খেলে পরে এটা কথা ভুলেই যাবি। চল আয়। কবিতা তো অনেকদিন ধরে আমার দোকানে আসেনি। সত্যি কথা? হ্যাঁ স্যার। বিক্রম, এই ছেলেটা সেই ছেলেটা না যে বারবার ওই দিন থানায় বাবার নাম বলছিল? হ্যাঁ স্যার, এই সে। এদিকে কবিতা উধা হলো আর ওদিকে ওই বাবা। এইরকম নয় তো বাবা ওই কবিতাকে নিয়ে গেছে? এর কথা এর মুখের সাথে মিলছে না, গড়বড় মনে হচ্ছে। একটা কাজ করো, ধরো না ওকে, আমাদের একটা টিম ডাকো, এর বাড়ি তল্লাশি নাও। হ্যাঁ, কি ব্যাপার রোহিত? স্যার, আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন সন্দেহ করছেন। আমি বোঝাচ্ছি। ওই দিন কবিতা যে জুতোটা বাড়ি থেকে পরে বেরিয়েছিল, ওই জুতোটা তোমার দোকানের বাইরে পাওয়া গেছে। সন্দেহের কারণ তো অবশ্যই আছে, তাই না? পুরো বাড়ি তল্লাশি করো। স্যার, আপনি এটা কি করছেন? তুই বল, তুই কি করেছিস? আমার ছেলে কিচ্ছু করেনি সাহেব। হ্যাঁ স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার, এখানে আসুন। এই দেখুন স্যার, এখানে একটা গর্ত করা হয়েছিল আর তাড়াতাড়ি করে গর্তটাকে বন্ধও করা হয়েছে। সাহেব, কিছু পেলাম না। স্যার, এর পরের মাটিটা শক্ত, মনে হয় এত অবধি খুঁড়েছিল। স্যার, আমি বলেছিলাম না আমি কিচ্ছু করিনি। হ্যাঁ সাহেব, আমার ছেলে কিচ্ছু করেনি। মা বেটা একই কথা বারবার বলে যাচ্ছে।
কিছু না কিছু করেছিস তুই। স্যার, এনার কাছ থেকে কোদাল নেওয়া হয়েছিল। ওই রোহিত আমার থেকে চেয়ে নিয়ে গিয়েছিল। কি হয়েছে সাহেব? কবে নিয়েছিল কোদাল আপনার বাড়ি থেকে? পরশুদিন দুপুরবেলা। পরশু দুপুর। কেন এনেছিলিস? স্যার ওই গর্ত করা ছিল তো। কেন? কোন গুপ্তধন খুঁজে বার করছিলিস তুই? বল, গর্ত কেন করছিলিস? সাহেব, ওই আমি বলেছিলাম একে গর্ত খোঁড়ার জন্যে। প্রশ্নটা আপনার ছেলেকে করছি, উত্তরটা ওই দেবে। গর্ত কেন খুঁড়েছিলিস? ওই 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 চারা লাগানো ছিল স্যার, তাই। কোথায় চারা? চারা কোথায়? দেখ, সোজাভাবে বলে দে। বল স্যার। তুই বলবি। এই দেখুন, এক কাজ কর, আমি একটা নতুন চকলেট এনেছি, ওটা খেলে পরে এটার কথা ভুলেই যাবি। চল আয়। স্যার, আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না স্যার, কোনো ভুল উদ্দেশ্য ছিল না। শুধু আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি, আটকাতে পারিনি নিজেকে। শোন, তোর এই চকলেটগুলো খুব পছন্দ, তাই না? আমার কাছে না বাড়িতে এরকম অনেকগুলো আছে, তো চাই? চল চলে আয়। কিন্তু দাদা, আমার কাছে তো পয়সা নেই। পাগলি, তোর কাছ থেকে আমি কি টাকা নিতে পারি? এই সবগুলো আমার তরফ থেকে, বুঝলি? চল চলে আয় আয়। কষ্ট হচ্ছে আমার। দাদা, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। বললাম না চুপ কর। দাদা, আমি বাড়ি যাব। চুপ কর, দাদা, চুপ কর, আমি বললাম না চুপ করতে। আমার কষ্ট হচ্ছে। চুপ কর কবিতা, চুপ কর। আমি মায়ের কাছে যাব। রোহিত, 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 কি হচ্ছে ভেতরে? কি হচ্ছে এখানে? কাকি, আমি মার কাছে যাব। আমার খুব কষ্ট হচ্ছে। কি করেছিস তুই এর সাথে? মা, বল না। বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি নিজেকে আটকাতে পারিনি। পাগল হয়ে গেছিস তুই? আরে ছোট বাচ্চাও, তুই তো একটু ভাবতিস এটা নিয়ে। আমি বলছি তো, বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি নিজেকে আটকাতে পারিনি। কি করবো মা? কাছে যাব, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে। পাগল, জানিস তুই, যদি এর মা বাবা আর গ্রামের লোকেরা জানতে পারে, তাহলে তোকে মেরে ফেলবে, মেরে ফেলবে তোকে। আমাদের সবাইকেও গ্রাম থেকে বাইরে বের করে দেবে। মা, আমাকে বাঁচিয়ে নাও মা। আর কোনোদিন এরকম ভুল হবে না মা। নিজেকে আটকাতে পারিনি আমি। তোর এই ভুলের জন্য আমি আমার পরিবারের লোকদের কোনো ক্ষতি হতে দিতে পারি না। তোর এই কুকাজ সম্পর্কে যদি সবাই জানতে পারে, তাহলে জ্যোতির বিয়ে আর কোথাও হবে না।
বরবাদ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। আমি ঘরে যাবো কাকি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার এই, কষ্ট হচ্ছে। এখান থেকে যেতে পারবে না রোহিত। কাকি আমি মার কাছে যাবো। ও কোথাও যেতে পারবে না। মার কাছে যাবো, আমার খুব কষ্ট হচ্ছে। কোথাও যেতে পারবে না। কাকি যা, পাশের বাড়ি থেকে কোদালটা নিয়ে আয়। একে নিয়ে গিয়ে ঘরের পিছনে পুঁতে দে। কবিতার মা বাবা আর গ্রামবাসীরা যখন কবিতাকে খুঁজছিল তখন রোহিত কোদাল জোগাড় করতে গিয়েছিল। কিন্তু যখন সে জানতে পারে যে গ্রামবাসীরা কবিতাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে তখন সে ভয় পেয়ে যায়। তার মনে হয় যে গর্ত খুঁড়তে দেখলে গ্রামবাসীদের সন্দেহ হতে পারে। সেই সময় কবিতা রোহিতের বাড়িতে মৃত অবস্থায় পড়েছিল। কবিতার লাশ লুকিয়ে রাখার তাড়াহুড়োয় রোহিত তাকে কুলারের মধ্যে রেখে দেয়। ব্যাপারটা ছড়িয়ে গেছে, সবাই খুঁজছে ওকে। যা, তুই ওকে খুঁজতে বেরিয়ে পড়, যাতে কেউ তোকে সন্দেহ করতে না পারে। পরে দেখবো ওই লাশটার কি করা যায়। যা। আমি ভেবেছিলাম যে রাতে লাশটাকে বাইরে নিয়ে গিয়ে কোথাও ফেলে দেব, কিন্তু গ্রামের লোকেরা ওকে খুঁজতে শুরু করেছিল। আর আপনারাও। আমি সুযোগই পাইনি। রোহিতের মা স্বীকার করে নেয় যে এই অপরাধ লুকোতে সে তার ছেলেকে সাহায্য করেছিল। রোহিতের সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়। রোহিতের বোন আর বাবাকেও গ্রেফতার করে পুলিশ, যদিও জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে তারা তাদের বাড়িতে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের বিষয়ে কিছুই জানত না। সেই দিন দুপুরে কবিতার সঙ্গে যা ঘটেছিল, তার যন্ত্রণা, তার মৃত্যু কবিতার মা বাবাকে এত দুঃখ দিয়েছিল যা কোনো মতেই ভোলার নয়। তাদের মেয়ে কবিতা আর কখনোই ফিরবে না। এই সত্যের সঙ্গে বোঝাপড়া করে নেওয়া তাদের পক্ষে সহজ ছিল না। রোহিতের বিরুদ্ধে আলাদা করে 12 বছরের চেয়ে কম বয়সী মেয়েকে ধর্ষণ করার জন্য আইপিসির ধারা 376 সেকশন 2 সাবসেকশন আই আর প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাক্ট অর্থাৎ পক্সোর আওতাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। রোহিত আর তার মায়ের বিরুদ্ধেও হত্যার জন্য আইপিসির ধারা 302, প্রমাণ লোপাটের জন্য ধারা 201, একই উদ্দেশ্য নিয়ে করা অপরাধের জন্য ধারা 34 আর অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য 120 বি ধারা দায়ের করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টেও এই বিষয়টি নিশ্চিত হয় যে কবিতার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল আর তার মৃত্যু গলা টিপে ধরার ফলে হয়েছিল। কবিতার পরিবারের মতোই গ্রামবাসীদেরও এটা জেনে খুব বড় ধাক্কা লাগে যে তাদেরই গ্রামের কোনো এক ব্যক্তি তাদেরই গ্রামের একটি ছোট মেয়ের সাথে এত ঘৃণ্য একটা কাজ করলো। রোহিতের বাবা আর তার বোনও রোহিতের এই আচরণে লজ্জিত ছিল আর এটা জেনে মনে আঘাতও পেয়েছে যে রোহিতের মাই এই হত্যায় তাকে সঙ্গ দিয়েছিল। রোহিত নিজের বয়ানে দাবি করেছিল যে কিছুক্ষণের জন্য তার উপর কামনা চেপে বসেছিল আর সেটা ছোট মেয়েটির শারীরিক স্পর্শের কারণে ঘটেছিল।
রোহিত যেটা করেছে এর চেয়ে বেশি লজ্জাজনক, বিভৎস আর ভয়ঙ্কর কাজ কিছুই হতে পারে না। 8 বছরের একটি মেয়েকে তার বাসনার কারণ বানানো, এই ভিত্তিহীন বয়ান তার বিকৃত মানসিকতার আরো এক প্রমাণ দেয়। এটাই দর্শায় যে তার মস্তিষ্কের কোনো গুরুতর সমস্যা রয়েছে। শিশুদের উপর যৌন নিপীড়নের কেসগুলোতে এই সমস্যা অনেকবারই নজরে এসেছে। যৌন নিপীড়নের সঙ্গে যুক্ত অপরাধীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি পাওয়া উচিত, যাতে ভিকটিম আর তার পরিবার ন্যায় বিচার পায়। আর সেই সঙ্গেই কঠিন শাস্তির ভয়ে এই ধরনের মানুষেরা নিজেদের কন্ট্রোল করবে যাদের মস্তিষ্কে এমন বিকৃতি বৃদ্ধি পাচ্ছে। আমি অনুপ সোনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কের পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.